হ্যালো ভাই, কেমন আছো তোমরা? তোমাদের প্রত্যেককেই 15 আগস্ট অর্থাৎ ভারতের স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আজকে এই ম্যাথের ক্লাসটি ডাব্লিউবিপি কেপি এক্সাইজ পুলিশের জন্য স্পেশাল একটি ক্লাস। এটি প্র্যাকটিস সেট, ওকে, ম্যাথের প্র্যাকটিস সেট ক্লাস। যদি এই ক্লাসে এই ভিডিওতে আমি যদি তোমাদের ভালো রেসপন্স পাই, তাহলে অবশ্যই কিন্তু এই ধরনের প্র্যাকটিস সেট আমি আরও অনেকগুলি নিয়ে আসব। ঠিক আছে? তাহলে তোমাদের সাপোর্ট, তোমাদের রেসপন্স যদি ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু তোমরা এই ধরনের ক্লাস অবশ্যই অনেকগুলি পাবে, আর আসন্ন পরীক্ষাগুলিতে তোমরা অবশ্যই লাভান্বিত হবে। ওকে, তাহলে চলো স্টার্ট করি আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি। চলো এই সেটের প্রথম কোয়েশ্চেনটি আমরা এখানে দেখে নিই। দেখো, কোয়েশ্চেন নাম্বার 1, 20টি ঘোড়ার 15 দিনের উপযুক্ত শস্য আছে। 30টি ঘোড়ার ওই শস্য কতদিন চলবে? খুব সিম্পল একটা টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে এই ম্যাথটি। ঠিক আছে, দেখো এই ম্যাথটিকে আমরা দুটি প্রসেসে আমরা সলভ করব, ঠিক কি না? দেখো একটা কি করব আমরা এখানে, দেখো একটা প্রসেস আমরা এখানে কি করব, দেখো 20টি ঘোড়া 15 দিনের শস্য খায়। ঠিক আছে, এবার এবার বলেছে দেখো 30টি ঘোড়ার ওই শস্য কতদিন চলবে। এবার দ্বিতীয় লাইনের ক্ষেত্রে আমরা জানি এটা কি হয়ে যাবে, পাল্টে যাবে, ব্যস্তানুপাত হয়ে যাবে। তাহলে 1/30 করলাম আমরা, এখানে আমাদের কিন্তু ডেজ বেরোবে, কতদিন চলবে সেটা বেরোবে। ঠিক, তো দেখো এখানে 15 2 30 আর 2 10 20, তাহলে ডেজ সমান সমান কত বেরোলো? ডেজ সমান সমান বেরোলো 10 দিন। ক্লিয়ার? মাথায় রাখবে, যখন আমরা টাইম অ্যান্ড ওয়ার্ক করব, সময় ও কার্য করব, জনসংখ্যা দিন সংখ্যার সঙ্গে কিন্তু অলওয়েজ ব্যস্তানুপাতের সম্পর্ক হয়, রিভার্স রেশিওর রিলেশন হয়। ঠিক আছে, দেখো অন্য একটি প্রক্রিয়ায় আমরা এটাকে করতে পারি কি রকম, দেখো 20টি ঘোড়া 15 দিন ধরো শস্য খায়। ঠিক আছে, এবার 30টি ঘোড়া কতদিন ওই শস্য খাবে? ঠিক আছে, সমপরিমাণ শস্য খাবে, তো এখানে ডে আমাদের বের করতে হবে। ঠিক আছে, ডেজ আমাদের এখানে বের করতে হবে। তাহলে দেখো 15 2 30 আর 2 10 20, তাহলে ডেজ সমান সমান কি পেলাম আমরা? ডেজ সমান সমান পেলাম 10 দিন। ক্লিয়ার? কোনো সমস্যা নেই। তাহলে চলো আমরা নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 2 আমরা এখানে সলভ করি। ওকে, 6টি ক্রমিক সংখ্যার প্রথম 3টির যোগফল 36, বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার সমষ্টি কত? দেখো এখানে আমাদের কি বলেছে, 6টি ক্রমিক সংখ্যা। ক্লিয়ার? তো 6টি ক্রমিক সংখ্যা বলেছে, কিন্তু প্রথম 3টির যোগফল দিয়েছে, অর্থাৎ ফার্স্ট, সেকেন্ড আর যে থার্ড, এই তিনটার যোগফল কত এখানে? তো বলবে স্যার 36। তিনটার যোগফল 36, তো আমরা বলতে পারি সংখ্যা তিনটা আছে, তাহলে এই তিনটা সংখ্যার টোটাল যে সমষ্টি মানে যে যোগফল, সেটাকে যদি 3টি সংখ্যা দিয়ে ভাগ করি, তাহলে আমরা কি পাই? তাহলে আমরা পাই গড় নাম্বার পাই। তো দেখো গড় অর্থাৎ কি, 3টি সংখ্যার গড় কত? 3টি সংখ্যার গড় 12, অর্থাৎ আমরা জানি মিডিল সংখ্যাটা এখানে আমরা পাবো, অর্থাৎ আমরা এখানে দ্বিতীয় সংখ্যাটা কত পেলাম? 12। তো দেখো প্রথম সংখ্যাটি তাহলে কি হবে, দেখো দ্বিতীয় সংখ্যাটি যদি 12 পায়, তাহলে প্রথম সংখ্যাটি নিঃসন্দেহে কি হবে? 11 হবে, কারণ পরপর 3টা বলেছে। তো দেখো যদি প্রথম সংখ্যাটি 11 হয়, তাহলে ষষ্ঠ সংখ্যাটি 6 বলেছে, তো 6টি সংখ্যা, তাহলে ষষ্ঠ সংখ্যাটি মানে সিক্স যে নাম্বারটি আমাদের, সিক্স নাম্বারটি কত হবে? সিক্স নাম্বারটি হবে এই 11। একটা সংখ্যা আমরা পেলাম, প্রথমটা পেলাম, প্রথমটাতে যদি আমরা আরো ফিফথ, আরো 5টা নাম্বার রয়েছে, তাহলে এখানে 5 তুমি যোগ করে দাও, তাহলে আমরা সিক্স নাম্বারটি পেয়ে গেলাম 16। পেয়ে গেলাম তো। তো প্রথম নাম্বারটিতে আমরা 5 যোগ করলাম, তাহলে সিক্স নাম্বারটি পেলাম, অর্থাৎ ষষ্ঠ নাম্বারটি পেলাম 16।
তো এই দুটি সংখ্যা তাহলে কি বলেছে বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যার যোগফল কত। দেখো বৃহত্তম সংখ্যা তো ষষ্ঠ সংখ্যাটি হবে আর ক্ষুদ্রতম হবে প্রথম সংখ্যাটি, এই দুটির যোগফল দেখো এখানে হবে 27, 11 প্লাস 16 27, তাহলে অপশন বি এখানে কারেক্ট। ওকে, আমরা দেখো এটাকে এভাবে বলতে পারি, যদি প্রথম সংখ্যাটি আমাদের 11 হয়, দ্বিতীয় সংখ্যাটি নিঃসন্দেহে 12, তৃতীয় সংখ্যাটি তাহলে এখানে 13, তারপরের সংখ্যাটি 14, তারপরে 15, তারপরে 16, তাহলে দেখো 1 2 3 4 5 6, ছটা সংখ্যা পেয়ে গেলাম। তো দেখো 11 আর 16 অর্থাৎ বৃহত্তম আর ক্ষুদ্রতম 16 ও 11 এর যোগফল কত 27, তাহলে আমরা উত্তর এখানে পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে চলো আমরা এবার মুভ করি এর পরের নাম্বার 3 ম্যাথটিতে। ঠিক আছে, দেখো কোয়েশ্চেন নাম্বার 3 এখানে, কোয়েশ্চেন নাম্বার 3 এখানে কি বলছে, রামের টাকার পরিমাণ শ্যামের টাকার 3 গুণ, যদি রামের টাকা শ্যামের চেয়ে 3 টাকা 60 পয়সা বেশি হয় তাহলে রামের টাকার পরিমাণ জানতে চেয়েছে এখানে। তো আমরা কি করব, এখানে দেখো রামের টাকা কি বলেছে শ্যামের টাকার 3 গুণ, তো ধরি আমরা এখানে শ্যাম আর এখানে রাম, শ্যামের টাকাকে আমি 1 ধরলাম 1 ইউনিট, তাহলে শ্যামের টাকা 3 গুণ অর্থাৎ 3 ইউনিট। এবার বলেছে কি রামের টাকা শ্যামের চেয়ে 3 টাকা 60 পয়সা বেশি, তার মানে কি রাম শ্যামের চেয়ে 3 টাকা 60 পয়সা বেশি রেখেছে। তো আমরা বলতে পারি না এটা রাম ও শ্যামের টাকার ডিফারেন্স। তো দেখো তো এখানে রাম আর শ্যামের টাকার ইউনিটের ডিফারেন্স কত 2 ইউনিট, তো আমরা বলতে পারি না 2 ইউনিট মানেই হলো 3 টাকা 60 পয়সা। ঠিক আছে, 3.60 টাকা বা 3 টাকা 60 পয়সা। এবার দেখো তাহলে 1 ইউনিটের মান কত হবে, 1 ইউনিটের মান হবে 1 টাকা 80 পয়সা। ঠিক আছে, তো কার টাকা খুঁজেছে, বলেছে রামের টাকার পরিমাণ কত, রামের টাকা 3 ইউনিট, তাহলে 1 ইউনিটের মান যদি 1 টাকা 80 পয়সা হয় তাহলে 3 ইউনিটের মান কত হবে স্যার, 3 ইউনিটের মান হবে 3 × 54 অর্থাৎ 5 টাকা 40 পয়সা, 5.40। অপশন দেখো সিতে এখানে রয়েছে। ঠিক আছে, কিছুই নেই ম্যাথটাতে, ভেরি সিম্পল। তাহলে চলো এবার আমরা মুভ করি কোয়েশ্চেন নাম্বার 4 এর দিকে। দেখো কোয়েশ্চেন নাম্বার 4 দেখে নিই আমরা, কোয়েশ্চেন নাম্বার 4 কি বলছে, কিছু পরিমাণ টাকা সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়, একই সুদের হারে কত বছরে সেই টাকা 4 গুণ হবে। দেখো এখানে একটা আমি কথা বলবো, এখানে সরল সুদের ক্ষেত্রে মাথায় রাখবে, যখন সরল সুদের ব্যাপার হবে তখন মাথায় রাখবে সরল সুদে আমরা কিন্তু আমরা সুদটা নিয়ে কাজটা করি। ঠিক আছে, মাথায় রাখবে সুদ টাকাটা নিয়ে কাজ করব। আর এটা চক্রবৃদ্ধি সুদ হলে আমরা সুদে মূলে, অর্থাৎ আমরা এখানে অ্যামাউন্ট যেটা ছিল সুদে মূলে টাকাটা নিয়ে কাজ করতাম, তাহলে এখানে আমরা কি করব সুদ টাকাটা নিয়ে কাজ করব। কিরকম দেখো, আমাদের বলেছে কি দ্বিগুণ হয়, অর্থাৎ কি কিছু পরিমাণ টাকা দ্বিগুণ হয়, তা আমরা বলতে পারি ধরো আমাদের কাছে 1 ইউনিট টাকা ছিল সেটা দ্বিগুণ হলো, অর্থাৎ কি আসল 1 টাকা সুদে আসলে দ্বিগুণ হলো। তাহলে বলো তো আসল যদি সুদে আসল থেকে বাদ দিলাম তো সুদ কত পাবো 1 ইউনিট টাকা, তো 1 ইউনিট টাকা সুদ হয় কত বছরে 20 বছরে, যেটা প্রথম লাইনে দেখো বলেছে। দ্বিতীয় লাইনে দেখো কি বলেছে, কত বছরে সেটি 4 গুণ হবে, অর্থাৎ 1 ইউনিট টাকা 4 গুণ হলো। তাহলে বলো তো আসল টাকা আসল 1 ছিল সেটা সুদে আসলে 4 গুণ হলো, তাহলে সুদ কত এখানে 3 ইউনিট টাকা। তো 3 ইউনিট টাকা হবে কত বছরে। ঠিক আছে, তো সুদ 1 ইউনিট টাকা হলো 20 বছরে, তাহলে একে আমি 20 গুণ করলে 20 পাবো, তাহলে সিমিলারলি এখানে আমরা 3-এ 20 গুণ করব, তাহলে এখানে দেখো 60 পাবো। তাহলে কত বছরে হবে, তাহলে 4 গুণ হবে, অর্থাৎ আমরা কি বলে আমরা সুদ যে 3 ইউনিট পাবো 60 বছরে, 1 ইউনিট পাবো 20 বছরে। ঠিক আছে, একদম সিম্পল, কিছু নেই ম্যাথটাতে। তাহলে চলো এবার আমরা মুভ করি কোয়েশ্চেন নাম্বার 5 এ। ওকে, দেখো কোয়েশ্চেন নাম্বার 5। ওকে,
কোয়েশ্চেন নাম্বার 5 দেখো কি বলছে, দুটি বর্গাকৃতি মাঠের পরিসীমা 96 মিটার ও 28 মিটার। তৃতীয় একটি বর্গাকৃতি মাঠের ক্ষেত্রফল পূর্বের মাঠ দুটির ক্ষেত্রফলের যোগফলের সমান। অর্থাৎ এই যে একটা মাঠ যার পরিসীমা 96 মিটার, আরেকটা মাঠ যার পরিসীমা 28 মিটার, এদের যা ক্ষেত্রফল হবে, ঠিক আছে, এই দুটো মাঠের ক্ষেত্রফলের যোগফল হবে তৃতীয় মাঠের ক্ষেত্রফলের সমান। তাহলে বলেছে তৃতীয় মাঠের পরিসীমা কত। দেখো এখানে আমরা কি করব, দেখো একটা মাঠ যে প্রথম মাঠ রয়েছে তার পরিসীমা কত, 96। তো আমরা কি জানি, একটা বর্গাকার মাঠের পরিসীমা অর্থাৎ কি, তার প্রত্যেকটা বাহু সমান হয়। অর্থাৎ আমরা বলতে পারি 4a সমান সমান 96। বলো ইয়েস অর নো? ঠিক আছে, তো আমরা বলতে পারি তাহলে এই যে a সমান সমান কত হলো, 24। তো দেখো প্রথম মাঠটার একটা বাহুর দৈর্ঘ্য কত, 24। ঠিক, এবার দ্বিতীয় মাঠের ক্ষেত্রে আমরা তাই পরিসীমা বসাবো। দেখো 4a, পরিসীমার সূত্র কি, একটা বর্গাকৃতি মাঠের পরিসীমার সূত্র 4a, অর্থাৎ চারটা বাহুর যোগফল সমান সমান। দেখো দ্বিতীয় মাঠের ক্ষেত্রে পরিসীমা 28, অর্থাৎ একটা বাহুর দৈর্ঘ্য দেখো 7 পেলাম। এখান থেকে আমরা কাটবো তো 7 পাবো না, এটা কাটবো তো 24 পাবো না। ঠিক, তো একটা বাহুর দৈর্ঘ্য যদি 24 হয় আর একটা মাঠের ক্ষেত্রে, দ্বিতীয় মাঠের ক্ষেত্রে যদি একটা বাহুর দৈর্ঘ্য 7 হয়, তো আমরা এবার ক্ষেত্রফল যদি বের করি তো কি জানি, ক্ষেত্রফল আমরা জানি বাহু স্কোয়ার। তাহলে এইদিকে 24 স্কোয়ার, দেখো এটা বাহু স্কোয়ার, অর্থাৎ এইদিকে 7-এর স্কোয়ার। তাহলে বলো তো আমরা কত পেলাম ক্ষেত্রফল, 24-এর স্কোয়ার কত হবে, 24-এর স্কোয়ার হবে 576, আর দেখো 7-এর স্কোয়ার হবে 49। তো দেখো প্রথম মাঠ আর দ্বিতীয় মাঠের ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম এত এত, 576 ও 49। এদের যা যোগফল, এদের যা যোগফল, অর্থাৎ দেখো যোগফল কত হবে, এখানে 5 7 4 11 12, এখানে 6, দেখো 625। এটা কিন্তু যে আমার তৃতীয় মাঠ, তৃতীয় মাঠের কিন্তু ক্ষেত্রফল, অর্থাৎ a স্কোয়ার। ঠিক আছে, তৃতীয় মাঠের ক্ষেত্রফল 625। তো তৃতীয় মাঠের একটা বাহুর দৈর্ঘ্য কত, একটা বাহুর দৈর্ঘ্য তাহলে 25, হ্যাঁ কি না, a স্কোয়ার যদি 625 হয় তাহলে a কত হবে, তাহলে 25 হবে, কারণ 25 স্কোয়ার 625। তো একটা বাহুর দৈর্ঘ্য আমরা কত পেলাম, 25 পেলাম। তো বলেছে তৃতীয় মাঠটির কি পরিসীমা কত, তাহলে পরিসীমা অর্থাৎ কি, পরিসীমার সূত্র আমরা জানি 4a, অর্থাৎ চারটা বাহুর যা যোগফল। তাহলে এখানে কি হবে, 4 মাল্টিপ্লাই হবে এইদিকে, 4 এদিকে মাল্টিপ্লাই হবে, তাহলে কত পেলাম, 4a এর মান পেলাম 100। কত পেলাম, 100, যেটা আমাদের অপশন ডি তে দেখো আছে স্পষ্ট। তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম যে তৃতীয় মাঠের পরিসীমা কত, 100 মিটার। ক্লিয়ার? তাহলে চলো মুভ করি কোয়েশ্চেন নাম্বার 6 এর দিকে। দেখো কোয়েশ্চেন নাম্বার 6, কোয়েশ্চেন নাম্বার 6 দেখো এখানে কি বলছে আমাদের, একজন লোক বার্ষিক 10% সুদে 400 টাকা ধার নেয়, 1 বছর পরে বার্ষিক 12% সুদে 500 টাকা ধার নেয়। উভয় ক্ষেত্রে তার সুদের পরিমাণ যে সময়ে এক হবে তা কি, অর্থাৎ সময়টা কি, কিন্তু কোন সময়টা জানতে চেয়েছে, প্রথমবারের সময় থেকে হিসাব করে। তো প্রথমবারে যে সময়ের জন্য ধার নিয়েছিল সেই সময়টা জানতে চেয়েছে। তো দেখো এখানে একটা সিম্পল ট্রিকের মাধ্যমে তোমরা ম্যাথটিকে সলভ করতে পারো। দ্বিতীয় আরেকটা আমি ট্রিক দেখাবো, আগে এখানে দেখো আমরা এখানে কি করতে পারি। দেখো প্রথমে দেখো আমরা সুদ, আচ্ছা দুই ক্ষেত্রে তো সুদ সমান। তো দেখো প্রথম ক্ষেত্রে সুদের সূত্র কি হলো, সরল সুদের একটা সূত্র আছে, যেমন আসল গুণিত রেট গুণিত সময় কত আমাদের জানা নেই। ঠিক আছে, তো এখানে 100, দেখো এটা হলো সুদের সূত্র। ঠিক আছে, পিটিআর বাই 100, এটাই তো সুদের সূত্র। এটা সমান হবে দ্বিতীয় ক্ষেত্রে, তাহলে আসল কত 500, রেট কত 12, আর সময়টা কিন্তু বলেছে দেখো 1 বছর পরে, অর্থাৎ প্রথমে যে সময় তার কিন্তু 1 বছর পর, অর্থাৎ প্রথম সময়টা থেকে 1 মাইনাস হবে সময়, আর এখানে কত 100 এলো। এবার দেখো আমরা কি করবো, এখানে
সিম্পল এখানে 100 100 দুই দিকে ক্যান্সেল হয়ে যাবে, ক্যান্সেল হয়ে গেল। এবার দেখো এখানে 0 0 ক্যান্সেল হবে, হলো। এবার দেখো 5 2 এ 10, আর দেখো এখানে 4 3 এ 12। তা আমরা কি পেলাম এখানে, দেখো 2t সমান সমান পেলাম 3t মাইনাস 3, ঠিক আছে। তো দেখো এই 3t এই সাইডে যদি চলে আসে তাহলে মাইনাস নিয়ে আসবে, তাহলে মাইনাস টি হবে সমান সমান এখানে দেখো মাইনাস 3 পড়ে থাকবে। তো দেখো মাইনাস ক্যান্সেল, টি এর মান কত 3, তাহলে উত্তর কিন্তু এখানে 3 বছর, ঠিক আছে। তো এটা একটা হলো। অন্য একটা উপায় এখানে দেখো বলে দিই তোমাদের। দেখো অন্য একটা উপায় কি, এখানে খুব সিম্পল এখানে আমি বলবো। দেখো এখানে যে 400 টাকা আছে, ঠিক আছে, 400 টাকা প্রথম ক্ষেত্রে আছে দেখো আসল, তো এখানে 10%-এর ইন্টারেস্ট, সময় আমাদের জানা নেই। দ্বিতীয় ক্ষেত্রে কত আছে বলো তো, দ্বিতীয় ক্ষেত্রে আছে 500 টাকা, আর এখানে ইন্টারেস্ট কত বলো তো 12%। এখানে ইন্টারেস্ট কত 12%। দেখো এখানে ঠিকঠাক ভাবে লিখি, এখানে দেখো 400 টাকা প্রথম ক্ষেত্রে আছে, তো দেখো প্রথম ক্ষেত্রে এখানে 400 টাকা, ইন্টারেস্ট কত, ইন্টারেস্ট 10%। দ্বিতীয় ক্ষেত্রে কত বলো তো, দ্বিতীয় ক্ষেত্রে 500 টাকা, আর ইন্টারেস্ট কত 12%। তো যেহেতু পার্সেন্ট বোথ সাইডে কেটে দিলাম তাই 10 আর 12 লিখলাম, ঠিক। শূন্যগুলো বোথ সাইডে ক্যান্সেল করে দাও, কত পেলাম দেখো এখানে 4 দিয়ে 4 3 এ 12 হবে, এখানে দেখো 5 দিয়ে 5 2 এ 10 হবে, তাহলে দেখো 2:3, এটাকে তুমি পাল্টে দাও 3:2। তো দেখো প্রথম কেসে 3 বছর, দ্বিতীয় কেসে 2 বছর, তাহলে 3, এখানেও আমরা উত্তর পেয়ে গেলাম। তাহলে 3 বছর মাথায় রাখবে, ঠিক আছে। তাহলে প্রথম ক্ষেত্রে 3 বছর ছিল, তারপরে 1 বছর কম হয়ে 2 বছর হলো দ্বিতীয় কেসে, ঠিক। তাহলে চলো এবার আমরা মুভ করি আমাদের নেক্সট কোয়েশ্চেনটিতে। দেখো কোয়েশ্চেন নাম্বার 7, কোয়েশ্চেন নাম্বার 7 দেখো কি বলেছে, 15টি বল 540 টাকায় বিক্রি করায় 3টি বলের ক্রয় মূল্যে ক্ষতি হয়, একটি বলের ক্রয় মূল্য কত। দেখো এখানে এই ধরনের ম্যাথে একটা জিনিস মাথায় রাখবে, এখানে যে 540 টাকা রয়েছে না, এই 540 টাকা বিক্রয় মূল্যের দিকেও, আর এই 540 টাকা কিন্তু ক্রয় মূল্যের দিকেও, ঠিক আছে। শুধুমাত্র কি করতে হবে, এখানে আমরা 15টি বল বিক্রি করছি 540 টাকায়, আর এখানে আমরা কি করছি, লস করছি। তো দেখো বলে আমাদের লস হচ্ছে, 3টি বল লস হচ্ছে, তার মানে এখান থেকে 3 মাইনাস করলে, তাহলে আমরা বল কিনেছিলাম কটা 12টা, 12টা বল কিনে 15টা দিলাম। আমরা দ্রব্য যত বেশি দেব আমাদের কিন্তু ক্ষতি হবে, অর্থাৎ দ্রব্য যত বিক্রি করব বেশি আমাদের ক্ষতি হবে, দ্রব্য যতটা আমরা নিজেদের কাছে রাখতে পারবো ততটা কিন্তু আমাদের লাভ হবে, ওকে। তো দেখো এখানে ক্রয় মূল্য 12টি দ্রব্যের ক্রয় মূল্য তাহলে কত 540 টাকা, তো একটি দ্রব্যের ক্রয় মূল্য কত হবে স্যার, একটি দ্রব্যের ক্রয় মূল্য হবে 12 দিয়ে এটাকে ক্যান্সেল করো, তাহলে দেখো এখানে 45 পাবে, 12 4 48, ঠিক আছে, আর 12 5 60, ঠিক আছে। তো উত্তর আমাদের এখানে কত 45। তো একটি বলের ক্রয় মূল্য কত, একটি বলের ক্রয় মূল্য হলো 45 টাকা। ভেরি সিম্পল, কিছুই নেই ম্যাথটাতে। তাহলে চলো আমরা কোয়েশ্চেন নাম্বার 8 দেখে নিই। দেখো কোয়েশ্চেন নাম্বার 8 আমরা এখানে দেখে নিই। প্রথমে 10% ও পরে 20% ছাড় দিলে মোট ছাড়ের পরিমাণ কত। তো আমরা এখানেও সেই দুটি প্রসেসে এটাকে সলভ করব। দেখো প্রথমে আমরা কি করব, প্রথমে 10% ছাড় দিচ্ছে, ঠিক। তো 10% ছাড় দেওয়া মানে 90/100। আচ্ছা দ্বিতীয় কেসে কত 20% ছাড় দিচ্ছে, তার মানে 20% ছাড় মানে 100-তে 20 মাইনাস, অর্থাৎ 80/100। এবার তুমি এটাকে সলভ করে দেখো, 0 0 দুই দিকে কাটলাম, এখানে কত পেলাম 8 9 72, আর নিচে দেখো 100। তাহলে দেখো 100-তে কত 72, তাহলে কত লস হলো অ্যাকচুয়ালি, কত মানে আমরা ছাড় কত দিলাম 100-তে 72 হলো, তাহলে নিশ্চয়ই আমরা 28 ছাড় দিয়েছি, তাহলে আমরা 100-তে 28 ছাড় দিয়েছি মানেই 28%-এর ছাড় দিয়েছি, ওকে। তাহলে অপশন সি। এবার এটাকে অন্য উপায় কি করতে পারি আমরা, সাকসেসিভ, কেমন দেখো, একবার ছাড় 10%, অন্যবারে ছাড় 20%। এবার মাইনাসে মাইনাসে এখানে প্লাস হয়, আর 10
ইন্টু 20 আর এখানে 100 হবে নিচে, ঠিক। এবার দেখো এখানে 0 0 ক্যান্সেল হলো, তাহলে আমরা এখানে দেখো মাইনাসে মাইনাসে কি হবে প্লাস, অর্থাৎ 30, বড়টাতে যেহেতু মাইনাস আর এখানে প্লাস কত আসবে 2, তাহলে দেখো প্লাসে মাইনাসে মাইনাস অর্থাৎ 28, 30 থেকে 2 যাবে 28, বড়টাতে মাইনাস অর্থাৎ মাইনাস মানে এখানে মানে ছাড় কত, ঠিক আছে। তো ছাড় কত 28%, যেটা উত্তর আমাদের অপশন সি তে আছে। দুটো প্রসেসে দেখিয়ে দিলাম, আশা করি বুঝতে পেরেছো। তাহলে চলো এবার পরবর্তী কোশ্চেনটি, কোশ্চেন নাম্বার 9। দেখো কোশ্চেন নাম্বার 9 আমরা এখানে দেখে নিই। 2.5 মিটার লম্বা একটি মই একটি দেওয়ালে হেলান দেওয়া আছে, এর উপর প্রান্ত ভূমি থেকে 2.4 মিটার উপরে আছে, মইয়ের নিম্ন প্রান্ত দেওয়াল থেকে কত দূরে আছে, ঠিক আছে। দেখো এখানে ভূমি জানতে চেয়েছে, তো আমরা কি করব এখানে সবার আগে দেখো একটা চিত্র হিসাব আমরা দেখি। 2.5 মিটার লম্বা একটি মই একটা দেওয়ালে হেলান দেওয়া আছে, দেখো এটা হলো দেওয়াল, মই এটা যেটা মই অর্থাৎ সিঁড়ি, ঠিক আছে, 2.5 মিটার। এবার কি বলেছে দেখো, বলেছে যে এর উপর প্রান্ত ভূমি থেকে কত, দেখো উপর প্রান্ত ভূমি থেকে 2.4, এটা লম্ব, আর ভূমিটা এখানে জানতে চেয়েছে কত হবে, ঠিক আছে। একদম সিম্পল পিথাগোরাসের সূত্র আমরা লাগিয়ে দেব, কোনো অসুবিধা হবে না। যখন আমাদের অতিভুজ জানতে চাইবে তখনই কিন্তু প্লাস হয়, যদি অতিভুজ ছাড়া আমাদের জানতে চেয়েছে লম্ব অথবা ভূমি তখন কিন্তু আমাদের মাইনাস করতে হয়, ক্লিয়ার। তো আমরা কি করব, একটা শর্ট ট্রিক আছে, একদম সিম্পল। যেহেতু আমাদের এখানে ভূমি জানতে চেয়েছে তো আমরা কি করব, দেখো যেহেতু ভূমি জানতে চেয়েছে তখন আমরা এটাকে স্কোয়ার করব। তো দেখো 2.5 এটাকে 25 পাবো, 25 এর স্কোয়ার কত, 25 এর স্কোয়ার হবে 625, আর দেখো 2.5 গুণিত 2.5 তার মানে তো 2.5 এর স্কোয়ার। তো আমরা এখানে দুটো সংখ্যার পর দশমিক বসালাম। দ্বিতীয় ক্ষেত্র, এটাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে কত হবে, এটা যদি আমরা স্কোয়ার করি তাহলে আমরা পাবো এখানে কত পাবো এখানে, আমরা পাবো 4 4 16, 576 পাবো, 576 অর্থাৎ 5.76, বলো পেলাম। এবার এটাকে আমরা কি করব, এটাকে আমরা ওভার রুট করব, স্কোয়ার রুট, ঠিক আছে, স্কোয়ার বসালাম। তো এখানে বিয়োগ ফল আমরা কত পেলাম, দেখো এই দুটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে কত পাই, এখানে দেখো 9 পেলাম, ঠিক। আর দেখো এখানে 7, এখানে 8 হয়ে যাবে, তাহলে 4 পেলাম, এখানে 0.0, তাহলে এটা থাকবে আমাদের। তো আমরা আলটিমেটলি কি পেলাম, দেখো আমরা পেলাম এখানে, যদি আমরা স্কোয়ারটাকে সরিয়ে দিই তাহলে আমরা এখানে 0.7 পাবো, 0.7, ওকে। তো 0.7 মিটার এখানে হবে আমাদের কি ভূমি, ওকে, এটা হবে 0.7 মিটার। খুব সিম্পল, পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করবে হয়ে যাবে। মাথায় রাখবে যদি কেবল আমাদের অতিভুজ জানতে চাইতো তখন কিন্তু আমরা এখানে প্লাস করতাম, ঠিক আছে। যদি লম্ব বা ভূমি যেটাই জানতে চাই আমরা এখানে মাইনাস করব, এইভাবে এই প্রক্রিয়ায় সলভ করব, দ্রুত আমাদের সলভ হবে, ঠিক। তাহলে চলো এবার আমরা মুভ করি কোশ্চেন নাম্বার 10। দেখো কোশ্চেন নাম্বার 10 আমরা এখানে দেখে নিই। একটি ঘরের দৈর্ঘ্য 6 মিটার, প্রস্থ 4 মিটার ও উচ্চতা 3 মিটার হলে 4 দেওয়ালের ক্ষেত্রফল কত হবে। দেখো এখানে একটা সূত্র কাজ করে, কি বলতো বলে দিই, 2 ইন্টু দৈর্ঘ্য অর্থাৎ লেন্থ, ওকে, প্লাস প্রস্থ অর্থাৎ ব্রেথ, মাল্টিপ্লাই বাই কত হাইট অর্থাৎ উচ্চতা, এটাই হলো 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র। তো দেখো এখানে কি 2 ইন্টু দেখো 6 মিটার হলো দৈর্ঘ্য, প্রস্থ কত 4 মিটার, আর উচ্চতা কত, হাইট কত 3 মিটার, ব্যাস এটাকে সলভ করে হয়ে যাবে। দেখো 10 আর এখানে 2 দিয়ে গুণ 20, আর এখানে 3 আছে, তাহলে 20 3 60, তো আমাদের উত্তর কত হবে 60 বর্গ মিটার, এটা মিটার স্কোয়ার হয়ে যাবে যেহেতু ক্ষেত্রফল বলেছে, ঠিক। ভেরি সিম্পল, কিছুই নেই, মাথায় রাখবে এটাই হলো 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র। তাহলে চলো এবার আমরা দেখে নিই কোশ্চেন নাম্বার 11। চলো কোশ্চেন নাম্বার 11 আমরা এখানে দেখে নিই। দেখো কোন মূলধন 4 বছরে সরল সুদে 1/4 হয়। দেখো এবার
1/4 হয়, ওই মূলধন 2 বছরে একই সুদের হারে সুদে আসলে 450 টাকা হয়, মূলধনের পরিমাণ কত? অর্থাৎ আসল জানতে চেয়েছে, ঠিক কিনা? তো দেখো 1/4 অর্থাৎ কি, এই 4 টাকায় সুদ 1 টাকা। তো আমরা যদি এখানে ইন্টু 100 করি তাহলে কত পেলাম? 25% পাবো কিনা বলো? কিন্তু এই 25%টা তো 4 বছরের সুদ না, তো 1 বছরের সুদ কত হবে? 25/4%। ক্লিয়ার? তো 1 বছরের সুদ হবে এবার আমাদের 25/4%। তো দেখো আমাদের এখানে 2 বছরে বলেছে, 2 বছরে একই সুদের হারে সুদ আসলে এত টাকা। তো এই যে 25/4 এটা 1 বছরের সুদ, তাহলে 2 বছরের সুদ কত হবে? তো 2 বছরের সুদ হবে এখানে 2 2 4 কাটলাম, তাহলে 2 বছরের সুদ আমাদের হবে এখানে 25/2%, বা বলতে পারি আমরা কি এটাকে 25/200 বলতে পারি কিনা বলো? এই পার্সেন্টেজটা নিচে 100 হয়ে মাল্টিপ্লাই হলো, তো এটাকে আমরা বলতে পারি না 25 একে 25, 25 4 100, 25 8 200, তো 1/8 বলতে পারি কিনা বলো? 1/8 বলতে পারি। অর্থাৎ আমরা বলতে পারি যে 8 টাকা হলো আমাদের আসল, 1 টাকা হলো সুদ। তো আমরা এটা বলতে পারি না যে আমাদের 8 টাকা আসল আর 1 টাকা সুদ? তো আমরা বলতে পারি না যে সুদে আসলে আমাদের কত হলো? সুদে আসলে 9 টাকা। এক যদি 8 টাকা আসল হয় 1 টাকা সুদ হয়, তাহলে সুদে আসলে 9 টাকা, যেটা কোন টাকাটার সমান? 450 টাকার সমান। তো আসল কত হবে স্যার? তাহলে আসল আমাদের তো 8 টাকা, তাহলে সরি 8 ইউনিট। তো 9 ইউনিট মানে কি? 9 ইউনিট সুদে আসলে। কেন? কারণ দেখো 2 বছরের যে 2 বছর আমাদের বলেছে সেখানে আসল 8 টাকা আর সুদ 1 টাকা, তাহলে সুদে আসলে 9 টাকা, তাহলে আসল তো 8 টাকা। তো দেখো 9 ইউনিট মানেই তো 450-এর বরাবর, 450 টাকার বরাবর। তো কত দিয়ে মাল্টিপ্লাই হবে স্যার? তো মাল্টিপ্লাই হবে এখানে 50 দিয়ে, কারণ 9 50-এ 450, 9 50-এ দেখো 9 50-এ 450 হবে, 9 5 45। তো সিমিলারলি আমরা এখানেও তো 50 গুণ করব, তাহলে 8 50-এ কত হবে স্যার? 8 50-এ হবে 400। তো দেখো আমাদের উত্তর অপশন এ তে আছে। তাহলে আসল বা মূলধন টাকা কত? তো আমরা বলবো স্যার 400 টাকা, কোনো সন্দেহ থাকতে পারে না আর। ঠিক? তাহলে চলো আমরা দেখে নিই কোয়েশ্চেন নাম্বার 12। চলো কোয়েশ্চেন নাম্বার 12 দেখো আমরা এখানে সলভ করি। দেখো একটি ঘড়ি 1 সপ্তাহে 2 ঘন্টা 20 মিনিট দেরিতে চলে, এটি 30 ঘন্টায় দেরিতে চলবে। 30 ঘন্টায় দেরিতে চলবে মানে কত মিনিট, তাই তো? তো দেখো 1 সপ্তাহে, এখানে দেখো ঘন্টায় দিয়েছে, তো এই যে 1 সপ্তাহ এটাকে আমরা ঘন্টায় কনভার্ট করব। কি রকম? দেখো আমরা এটা তো বলতে পারি 7 দিন মানে 1 সপ্তাহ, আর প্রত্যেক দিনে 24 ঘন্টায় একদিন হয়, তাহলে 7 × 24 মানে টোটাল 7 দিনে কত ঘন্টা? তো এত ঘন্টায় আমরা জানি কত? 2 ঘন্টা 20 মিনিট দেরি। তাহলে দেখো এই যে 2 ঘন্টা 20 মিনিট এটাকে আমরা বলতে পারি না টোটাল মিনিট কত? 140 মিনিট, কারণ 2 ঘন্টা মানে 120 প্লাস 20 মিনিট, তো 140 মিনিট দেরি। তো এক সপ্তাহে, 1 সপ্তাহ মানে 7 × 24 ঘন্টায় 140 মিনিট দেরি হলে 30 ঘন্টায় স্যার কত দেরি হবে? কি বুঝলে? 30 ঘন্টায় কত দেরি হবে? তো ব্যাস এটাকে আমরা সিম্পল কি করব, ঐকিক নিয়মের সূত্র এখানে বসিয়ে দেব। 7 × 24 নিচে চলে যাবে, ক্রস মাল্টিপ্লাই হয় না? ঠিক আছে, এর সঙ্গে এটা এর সঙ্গে এটা মাল্টিপ্লাই হবে। তো আমরা কি করব এখানে 7 × 24 নিচে আর 30 × 140 উপরে চলে যাবে, এটা আমরা কেটে যেটা পাবো সেটাই অ্যান্সার বেরোবে। তো দেখো এখানে 7 দিয়ে 7 2 14, তাহলে কত এলো? 20। 7 20 140। এবার দেখো এখানে 6 দিয়ে 6 4 24, 6 5 30, আর দেখো 4 5 20। তো আমরা এখানে 5 5 25 পাবো।
25 মিনিট আমরা পেলাম। তো 30 ঘন্টায় কত দেরি হবে স্যার? 25 মিনিট দেরি হবে, ব্যাস। ঠিক। তো চলো এবার আমরা নেক্সট ম্যাথটিতে মুভ করি। দেখো কোয়েশ্চেন নাম্বার 13, 3 অঙ্ক বিশিষ্ট যে বৃহত্তম সংখ্যা 10, 12, 15 দ্বারা ভাগ করলে 4 অবশিষ্ট থাকে, ঠিক আছে, থাকে, সেটা হয়, ঠিক আছে, সেটা হয় কি, কোন সংখ্যাটি? তো দেখো এই যে 10, 12, 15, সবার আগে একটা ছোট্ট কাজ করবে, 10, 12, 15 এর এলসিএম অর্থাৎ লসাগু কত হবে? নিঃসন্দেহে বলবে যে 60 হবে স্যার, ঠিক আছে। এবার দেখো 4 অবশিষ্ট থাকে, তো এই যে 4 অবশিষ্টটা এগুলি থেকে বাদ দাও। যদি প্রথম অপশনটাতে আমি 4 অবশিষ্টটা বাদ করি তাহলে আমরা 980 পাবো। বলো এই 980 60 দিয়ে ভাগ যাবে? না, ভাগ যাবে না, তাহলে এটা আমাদের উত্তর হবে না। দেখো 964তে আবার আমরা 4 বাদ দেব, কারণ 4 কি, 4 এখানে অতিরিক্ত তো অবশিষ্ট, তাহলে কত পেলাম? 960। বলো 960 কি 60 দিয়ে ভাগ যাবে? ইয়েস, অফকোর্স যাবে, যাবে কি না? ঠিক, তাহলে আমাদের উত্তর কি হবে এখানে? অপশন বি। তাহলে 6 দিয়ে কত যাবে? 6 দিয়ে যদি 60 দিয়ে আমরা যদি কাটি তো 7 16, ঠিক কি না? 7 16 96 হয়। তাহলে আমরা এখানে কিন্তু প্রপার ভাগ করতে পারি 960কে 60 দিয়ে, কিন্তু যদি 964 হয় তাহলে 4 অবশিষ্ট পড়ে থাকবে, তাহলে কোনো ঝামেলা নেই। ক্লিয়ার? তাহলে চলো এবার আমরা নেক্সট ম্যাথটিতে মুভ করি। দেখো কোয়েশ্চেন নাম্বার 14, কোয়েশ্চেন নাম্বার 14 আমরা এখানে দেখে নিই। কোন সংখ্যার বর্গের সাথে এর 1/4 যোগ করলে 147 হয়? তো দেখো কোন সংখ্যা, তো সংখ্যা এখানে 4টা, দেখো এ বি সি ডি 4টা অপশনে দিয়েছে, যে কোনো একটা আমাদের উত্তর। এবার তুমি একটা কথা ভাবো, বলেছে ওই সংখ্যাটির 1/4 আমরা যোগ করব। তো দেখো, তো এখানে যে সংখ্যাটা আমরা পাবো এই সংখ্যাতে কোথাও তুমি ফ্র্যাকশন পাচ্ছ, দশমিক পাচ্ছ? না, দশমিক নেই। তাহলে দেখো যদি এই 14কে যদি আমি 1/4 করতে যাই তাহলে দেখো দশমিক চলে আসবে, আসবে কি না? কারণ এই যে 14, এই 14 এর স্কোয়ার, এই 14 এর স্কোয়ারের সঙ্গে এর 1/4 যোগ করব না, তো দেখো দশমিক চলে আসবে, তাহলে এটা উত্তর হবে না আমার। 18কে যদি আমি 1/4 বের করি তাহলে দশমিক আসবে, 9কেও সিমিলার দশমিক আসবে, তাহলে উত্তর কিন্তু আমাদের অপশন সি। এখানে কিচ্ছু করার দরকার নেই। কেন? কারণ দেখো 12 আছে, 12 এর স্কোয়ার করো, দেখো বর্গ, তারপরে বলেছে ওর 1/4, তো 12 এর 1/4 কত? 12 এর 1/4 হলো 3, তো দেখো 12 এর স্কোয়ার হলো 144, আর এখানে 3 যোগ করব, বলো 147 হলো কিনা? হয়ে গেল। তাহলে সিম্পল অপশন টেস্ট করলে আমাদের উত্তর বেরিয়ে যাবে। তো চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা মুভ করি। দেখো কোয়েশ্চেন নাম্বার 15, কোনো আসল 3 বছরে 1375 টাকা হয় এবং 5 বছরে 1625 টাকা হয়, শতকরা সুদের হার কত? কখনো কখনো এই ধরনের ম্যাথটাতে আসল টাকাটাও জানতে চায়। তো দেখো আমরা এটা কি করব, সুদের হারটা বের করব। দেখো এখানে 5 বছর আর এখানে 3 বছর, এই দুটা টাইমের ডিফারেন্স কত? 2 বছর। এই যে দুটো টাকা এদের ডিফারেন্স কত? দেখো 1375 আর 1625, তাহলে কত হবে? আমরা যদি বিয়োগ করি তাহলে দেখো আমরা এখানে প্রথমে 0, তারপরে দেখো 7 আর 5-এ 12, ঠিক আছে, আর এখানে 2 দিব তাহলে 1, তাহলে দেখো 250 হবে। তাহলে যদি আমরা 1625 থেকে 1375কে বিয়োগ করি তাহলে কিন্তু আমরা 250 পাবো। তো দেখো 2 বছরের তাহলে সুদ কত? এটা কিন্তু আমাদের এই যে দুটো বছর 5 আর 3 এর বিয়োগ 2, আর এই যে দুটো টাকা যেটা সুদে মূলে এদের বিয়োগ ফলটা, এটা কিন্তু আমাদের সুদ বেরোবে এখানে, আর এটা সময় বেরোবে। তো বলো 2 বছরের সুদ কত? 250 টাকা। তো স্যার 1 বছরের সুদ কত? 1 বছরের সুদ হবে 125 টাকা। এবার তুমি যে কোনো একটা নিয়ে নাও, হয়তো এটা নিতে পারো বা এটা নিতে পারো। তো চলো আমি এটা নিই,
5 বছরে যে 1625 টাকা সেটা নিলাম। তো দেখো 1 বছরের সুদ কত? 125। তো স্যার 5 বছরের সুদ কত হবে? 5 বছরের সুদ কত হবে? 5 বছরের সুদ হবে 625 টাকা। 5 5 25, 5 2 10 12, 5 5 6। তো 625 টাকা 5 বছরের সুদ। তো এখান থেকে যদি 625 টাকা আমি বাদ করে দিই, তাহলে 1000 টাকা আসল পড়ে থাকবে না, প্রিন্সিপাল। দেখো কখনো ডাইরেক্ট এটাও জানতে চায়, যে বলবে যে আসল কত টাকা। তো পেলাম আসল 1000 টাকা। এবার বলেছে রেট অফ ইন্টারেস্ট কত, অর্থাৎ সুদের হার কত। তো দেখো 1000 টাকায় 1000 টাকায় 1 বছরের সুদ কত? 1 বছরের সুদ 125। তাহলে রেট কত হবে, পার্সেন্টেজে কত হবে? মাল্টিপ্লাই বাই 100, ভেরি সিম্পল। তো এখানে দুটো শূন্য ক্যান্সেল করে দাও। এবার দেখো নিচে 10, তো এটা আমরা কত পাবো? 12.5% পাবো কিনা বলো? নিচে 10টার জন্য ওপরে একটা দশমিক বসে যাবে, 10 সরে যাবে, অর্থাৎ 125কে 10 দিয়ে ভাগ করলে 12.5 পাবো আমরা নিঃসন্দেহে। তাহলে আমাদের উত্তর হয়ে যাবে অপশন বি এখানে। ক্লিয়ার? তাহলে এটাই ছিল আজকের আমাদের শেষ প্রশ্ন। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দাও ভিডিওটিকে, এবং যদি তোমরা চ্যানেলে নতুন আছো তাহলে সাবস্ক্রাইব করে নাও। এই ধরনের প্র্যাকটিস সেট ডব্লিউবিপি, কেপি এবং এক্সাইজ কনস্টেবল যে পরীক্ষা হয় তোমরা রেগুলার পাবে। তাহলে চলো, ভালো থেকো, ভালোভাবে প্রস্তুতি চালিয়ে যাও।